অর্থনীতি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তো ইতিপূর্বে আমরা একটি ক্লাস নিয়েছি। সেই ক্লাসের আলোচ্য সূচি ছিল কেইনসীয় আয় ও নিয়োগ তত্ত্ব। আজকে আমরা কেইনসীয় আয় ও নিয়োগ তত্ত্বের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তোমরা আশা করি মনোযোগ দিয়ে শুনবে। কেইনসীয় আয় ও নিয়োগ তত্ত্বের মূল বক্তব্য কী সেটা আমরা পূর্ববর্তী ক্লাসে বলেছিলাম। কেইনস এবং তার অনুসারী যারা, তাদের মতে কোনো দেশের অর্থনীতিতে অপূর্ণ নিয়োগ ভারসাম্য থাকতে পারে। ক্লাসিক্যালরা যেরকমটা বলল যে কোনো দেশের অর্থনীতিতে স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ ভারসাম্য অর্জন হবে, কিন্তু এর বিপরীত মত প্রদান করে কেইনস এবং তার অনুসারীরা বলল যে না, অর্থনীতিতে সর্বদাই যে পূর্ণ নিয়োগ ভারসাম্য অর্জন করবে তা ঠিক নয়। অর্থনীতিতে অনেক সময় অপূর্ণ নিয়োগ ভারসাম্য অর্জন করতে পারে। সেই অপূর্ণ নিয়োগ ভারসাম্য থেকে পূর্ণ নিয়োগ ভারসাম্য অর্জন করতে হলে কি প্রয়োজন? তাদের মতে সরকারি হস্তক্ষেপ প্রয়োজন। বাজারে সরকারি হস্তক্ষেপের মাধ্যমে মূলত সরকারি ব্যয় বাড়িয়ে, কার্যকর চাহিদা বাড়িয়ে অপূর্ণ নিয়োগ ভারসাম্য থেকে পূর্ণ নিয়োগ ভারসাম্য অর্জন করা যাবে। এই ছিল কেইনসীয় আয় ও নিয়োগ তত্ত্বের মূল কথা। তো আজ আমরা দেখব যে কেইনসীয় আয় ও নিয়োগ তত্ত্বের বৈশিষ্ট্যগুলো কী। তোমরা যদি একটু বোর্ডে তাকাও তাহলে দেখবে যে 1, 2, 3 এরকম সিরিয়ালি 11টি পয়েন্ট নেওয়া হয়েছে। প্রথমে আমরা দেখব কেইনসীয় আয় ও নিয়োগ তত্ত্বের বৈশিষ্ট্যের মধ্যে কেইনসীয় আয় ও নিয়োগ তত্ত্বটি একটি স্বল্পকালীন আলোচনা। কেইনসীয় আয় ও নিয়োগ তত্ত্বটি স্বল্পকালের প্রেক্ষিতে রচিত। কেইনস বলেছেন যে দীর্ঘকালে আমরা সবাই মৃত। তার সকল আলোচনায় তাই স্বল্পকালীন সময়ের জন্য বিবেচ্য। স্বল্পকাল ছাড়াও আমরা অর্থনীতির ক্ষেত্রে আরও একটি কাল জানি, সেটা হলো দীর্ঘকাল। সেই দীর্ঘকালের জন্য অর্থনীতির কোনো কেইনসীয় আলোচনা নেই। তাই কেইনসীয় আয় ও নিয়োগ তত্ত্ব একটি স্বল্পকালীন আলোচনা। বদ্ধ অর্থনীতি বিবেচনা। বদ্ধ অর্থনীতি বা ক্লোজড ইকোনমি কি? ক্লোজড ইকোনমি হচ্ছে এমন একটা ইকোনমি যে ইকোনমিতে কোনো আমদানি রপ্তানি বা অন্যান্য কোনো দেনা পাওনার সম্পর্ক থাকে না, শুধু থাকে অভ্যন্তরীণ আয় ব্যয়ের হিসাব। সেটাকে বলা হয় ক্লোজড ইকোনমি বা বদ্ধ ইকোনমি। কেইনসীয় আয় ও নিয়োগ তত্ত্বের এই আলোচনা একটি ক্লোজড ইকোনমি বা বদ্ধ অর্থনীতির ক্ষেত্রে করা হয়েছে। তৃতীয়ত, কার্যকর চাহিদার ধারণা। কেইনসীয় আয় ও নিয়োগ তত্ত্বের পূর্বে মূলত কেইনসের পূর্ববর্তী সময়ে কার্যকর চাহিদার কোনো ধারণা অর্থনীতির ক্ষেত্রে ছিল না। তোমরা জানো যে কার্যকর চাহিদা কি? কার্যকর চাহিদা হচ্ছে সামগ্রিক চাহিদার সেই পর্যায় বা সেই পয়েন্ট, যে পয়েন্টে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের সাথে সমতা লাভ করে। মোট উৎপাদনের সেই চাহিদাটাকে বলা হয় কার্যকর চাহিদা। তো কেইনস বলেছেন যে কার্যকর চাহিদার ঘাটতির কারণে অর্থনীতিতে অপূর্ণ নিয়োগ ভারসাম্য অর্জিত হতে পারে। এই কার্যকর চাহিদা বাড়িয়ে অর্থনীতিতে পূর্ণ নিয়োগ ভারসাম্য অর্জন করা যাবে। যা হোক, কেইনসীয় আয় ও নিয়োগ তত্ত্বের আরও একটি বৈশিষ্ট্য বা দিক হলো কার্যকর চাহিদার ধারণা। অপূর্ণ নিয়োগ সহ ভারসাম্য অর্জন। আমরা ইতিমধ্যেই বহুবার বলেছি যে কেইনসের আগ পর্যন্ত সবসময় ক্লাসিক্যাল যারা, ধ্রুপদী অর্থনীতিবিদ যারা, তারা সবসময় মনে করতো যে অর্থনীতি সর্বদা স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ নিয়োগ ভারসাম্য অর্জন করবে। কেইনস এর বিপরীত মত দিয়ে বলল যে না, পূর্ণ নিয়োগ ভারসাম্য সবসময় যে অর্জন করবে তা না, অর্থনীতিতে অপূর্ণ নিয়োগ নিয়েও ভারসাম্য অর্জন হতে পারে। এজন্য কেইনসীয় আয় ও নিয়োগ তত্ত্বের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে 4 নাম্বার পয়েন্টে অপূর্ণ নিয়োগ সহ ভারসাম্য অর্জন। পূর্ণ নিয়োগ ভারসাম্যের জন্য সরকারি হস্তক্ষেপ, এটা হলো 5 নাম্বার পয়েন্ট, যে অপূর্ণ নিয়োগ ভারসাম্য থেকে একটা দেশের অর্থনীতি কিভাবে পূর্ণ নিয়োগ ভারসাম্যে পৌঁছতে পারে। তার যে সুপারিশ, সেই সুপারিশের মধ্যে কেইনস বলেছেন যে এখানে সরকারি হস্তক্ষেপে
প্রয়োজন আছে। সরকার দেশের সামগ্রিক চাহিদা বাড়িয়ে তথা কার্যকর চাহিদা বাড়িয়ে সরকারি ব্যয় বাড়িয়ে অপূর্ণ নিয়োগ ভারসাম্য থেকে পূর্ণ নিয়োগ ভারসাম্য অর্জন করতে পারে। অর্থাৎ দেশে পূর্ণ নিয়োগ ভারসাম্যের জন্য সরকারি হস্তক্ষেপ প্রয়োজন। 6 নম্বরে হলো রাজস্ব নীতির উপর অধিক গুরুত্ব প্রদান। আমরা জানি যে এর আগ পর্যন্ত ক্লাসিক্যাল বা ধ্রুপদী ইকোনমিক্সে অর্থনীতিতে আর্থিক নীতির উপর একটু গুরুত্ব আরোপ করা হয়েছে, যে আর্থিক নীতি অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে কখনো যদি অপূর্ণ নিয়োগ থাকে তাহলে পূর্ণ নিয়োগ ভারসাম্য অর্জন করা যাবে। কেইন্স বলল যে আর্থিক নীতির জায়গায় যদি রাজস্ব নীতির উপর অধিক গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ সরকারি ব্যয় বাড়ানো হয়, তাহলে এটা বেশি কার্যকর হবে। কারণ কেইন্স বলল যে আর্থিক নীতিতে অর্থবাজারে তারল্য ফাঁদ বিরাজমান। এই তারল্য ফাঁদের কারণে অর্থনীতি মন্দা অবস্থা থেকে পূর্ণ নিয়োগ ভারসাম্য অর্জন করা যথেষ্ট দুরূহ ব্যাপার। এজন্য উনি রাজস্ব নীতির উপর অধিক গুরুত্ব দিয়েছেন। 7 নম্বরে হলো ভোগব্যয় সম্পর্কে নতুন ধারণা প্রদান। ভোগব্যয় সম্পর্কে কি নতুন ধারণা প্রদান করলো কেইন্সীয় আয়ের নেতৃত্বে? এই ধারণা প্রদান করলো যে ভোগ আয়ের উপর নির্ভরশীল। ভোগ আয়ের উপর নির্ভরশীল। আয় যত বাড়বে ভোগ বাড়বে, তবে ততটুকু না। অর্থাৎ এমপিসি বা প্রান্তিক ভোগ প্রবণতার মান হবে 0 থেকে 1-এর মধ্যে। এই একটা নতুন ধারণা পাওয়া গেল কেইন্সীয়। তোমরা জানো যে কেইন্সীয় মৌলিক মনস্তাত্ত্বিক বিধির মধ্যে আছে যে আয় যে হারে বাড়ে ভোগ সেই হারে বাড়বে না। অর্থাৎ এমপিসির মান 0 থেকে 1-এর মাঝামাঝি থাকবে। এটা ভোগব্যয় সম্পর্কে একটি নতুন ধারণা দিল। আর্থিক মজুরি নিম্ন দিকে অনমনীয়। 8 নম্বর পয়েন্ট আছে আর্থিক মজুরি নিম্ন দিকে অনমনীয়। আমরা কেইন্সীয় আয় তত্ত্বে দেখেছি যে আর্থিক মজুরি মানে শ্রমিকের যে মজুরি আছে, আর্থিক মজুরি, সে শারীরিক এবং মানসিক শ্রমের বিনিময়ে যে আর্থিক মজুরি পায়, সে আর্থিক মজুরি নিম্ন দিকে অনমনীয়। আমরা বাস্তবতার প্রেক্ষিতে দেখি যে বাজারে বিভিন্ন ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সমিতি থাকে। সেই শ্রমিক সমিতি ট্রেড ইউনিয়নের কারণে অনেক সময় আর্থিক মজুরি নিম্ন দিকে নামতে পারে না। এটাই হলো বাস্তবতার প্রেক্ষিতে আমরা দেখি, এবং কেইন্সও তাই বলেছেন যে আর্থিক মজুরি একটা নির্দিষ্ট লেভেলে স্থির হবে, তার নিচে নামতে পারবে না। এটাও কেইন্সীয় আয় তত্ত্বের একটি বৈশিষ্ট্য। এই ধারণাটা ক্লাসিক্যাল তত্ত্বে ছিল না। তারল্য ফাঁদের অস্তিত্ব। 9 নম্বর পয়েন্ট। তারল্য ফাঁদ কি? তারল্য ফাঁদ হলো এক ধরনের ফাঁদ, যে ফাঁদে করে দেশের উৎপাদন কর্মসংস্থান বিনিয়োগ বাড়ে না। কীরকম? যে সুদের হার যত নিম্নে নামার কারণে একটা দেশের বিনিয়োগ বাড়ে তথা অর্থনৈতিক উন্নয়ন হয়, সেই পর্যায়ে সুদের হার নামতে পারে না। সুদের হারটা একটা ন্যূনতম পর্যায়ে গিয়ে এটা ফিক্সড হয়ে যায়, অসীম স্থিতিস্থাপক হয়ে যায়। সেই লেভেলটাকে বা সেই পর্যায়টাকে বলা হয় তারল্য ফাঁদ। অর্থাৎ সুদের ন্যূনতম হারে যেখানে অর্থের চাহিদা অসীম স্থিতিস্থাপক হয়, তাকে বলা হয় তারল্য ফাঁদ। অর্থবাজারে এই তারল্য ফাঁদের অস্তিত্ব থাকে, এ কথা কেইন্সের পূর্ববর্তী সময়ে কেউ কোনো অর্থনীতিবিদ বলেননি। তাই কেইন্সীয় আলোচনার অন্যতম একটি বৈশিষ্ট্য বা দিক হচ্ছে তারল্য ফাঁদের অস্তিত্ব। বিনিয়োগের উপর অধিক গুরুত্ব আরোপ। অর্থাৎ মন্দ অবস্থা থেকে অপূর্ণ নিয়োগ থেকে সমৃদ্ধিতে যেতে হলে বা পূর্ণ নিয়োগ অর্জন করতে হলে বিনিয়োগের উপর কেইন্স এবং তার অনুসারীরা অধিক গুরুত্ব দিয়েছেন। সর্বশেষ পয়েন্ট হলো ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকর বা ক্রমহ্রাসমান উৎপন্ন বিধি কেইন্সীয় আয় তত্ত্বে কার্যকর। ক্রমহ্রাসমান উৎপন্ন বিধি কি সেটা আমরা জানি যে উৎপাদনের ক্ষেত্রে উপাদান যে হারে নিয়োগ করা হবে, উৎপাদন তার তুলনায় কম হারে বৃদ্ধি পাবে। এটি হলো ক্রমহ্রাসমান উৎপন্ন বিধি। এই বিধি কেইন্সীয় আয় তত্ত্বে
অন্যতম একটি বৈশিষ্ট্য। তো এক এক করে আমরা দেখলাম যে কেইনশীয় আয় অনুপাতের দিক বা বৈশিষ্ট্য বা ফিচার, আমরা যাই বলি না কেন, এইগুলা আমাদের অর্থনীতির দুঃখিত কেইনশীয় আয় অনুপাতের বৈশিষ্ট্য। তো আশা করি তোমরা বেশ ভালোভাবে মাথায় নিতে পেরেছ, বুঝতে পেরেছ। তো এরপরে আমরা আসি যে কেইনস ক্লাসিক্যাল ও কেইনশীয় মডেলের তুলনা। ক্লাসিক্যাল ও কেইনশীয় মডেলের আমরা তুলনা করব, দুইটার মধ্যে পারস্পরিক তুলনা বিশ্লেষণ করে আমরা মন্তব্য করব যে আসলে কোন মডেলটি অধিক বাস্তবসম্মত বা গ্রহণযোগ্য বা উন্নত। এই তুলনামূলক আলোচনা আমরা আজকে করব। প্রথমে আমরা বলতে পারি অপূর্ণ নিয়োগ ধারণা। এটি যদি আমরা একটা হেড দেই বা একটা পয়েন্ট দেই যে অপূর্ণ নিয়োগ ধারণা নিয়ে ক্লাসিক্যালরা কি বলেছে, কেইনশীয়রা কি বলেছে। ক্লাসিক্যালরা বলছে যে অর্থনীতি সর্বদা স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ নিয়োগ ভারসাম্য অর্জন করবে। কখনো যদি কিছুটা বেকারত্ব এসে যায় বা মন্দা এসে যায়, তাহলে আর্থিক মজুরি যেহেতু নিম্ন দিকে নমনীয় ক্লাসিক্যালদের মধ্যে, সেই আর্থিক মজুরি কমে শ্রমের চাহিদা বাড়িয়ে অপূর্ণ নিয়োগ ভারসাম্য থেকে অর্থনীতি আপনা আপনি পূর্ণ নিয়োগ ভারসাম্যে পৌঁছবে। এটা ছিল ক্লাসিক্যালদের ধারণা। অর্থাৎ ক্লাসিক্যালরা বলছে যে অপূর্ণ নিয়োগ ভারসাম্য কখনো থাকতে পারে, কিন্তু সেটা অর্থনীতির নিজস্ব তার যে গতিধারা, তার যে বেগ, সে আপন গতিধারা বলেই সে সেই কারেকশনটা করে নেবে। অর্থাৎ অপূর্ণ নিয়োগ থেকে পূর্ণ নিয়োগে অর্থনীতি যাবে। কেইনশীয় যারা, তারা ঠিক এর উল্টা কথা বললো যে না, অর্থনীতি সর্বদাই আপন গতিতে পূর্ণ নিয়োগ ভারসাম্যে যাবে তা না। ওনারা বললো যে অর্থনীতি অপূর্ণ নিয়োগ সহ ভারসাম্য অর্জন করতে পারে। সে অপূর্ণ নিয়োগ ভারসাম্য থেকে পূর্ণ নিয়োগ ভারসাম্য অর্জনের জন্য সরকারি হস্তক্ষেপ প্রয়োজন। সরকারি হস্তক্ষেপের মাধ্যমে কার্যকর চাহিদা বৃদ্ধির মাধ্যমে অপূর্ণ নিয়োগ ভারসাম্য থেকে পূর্ণ নিয়োগ ভারসাম্যে পৌঁছানো যাবে। আমরা আমাদের বাস্তবিক প্রেক্ষাপটে, এই পৃথিবীর প্রেক্ষাপটে, দেশীয় প্রেক্ষাপটে বলতে পারি যে হ্যাঁ, কেইনস এবং তার অনুসারীরা যেটা বলল সেটাই অধিক বাস্তবসম্মত। সবগুলো দেশের অর্থনীতিতে সরকার বিদ্যমান এবং সরকার বাজারে হস্তক্ষেপ করতেছে এবং হস্তক্ষেপের মাধ্যমে পূর্ণ নিয়োগ ভারসাম্য অর্জনের চেষ্টা করছে। কোনো এরকম দেশ পাওয়া যাবে না যে দেশে সরকার বাজারে হস্তক্ষেপ করছে না। দ্বিতীয়ত হলো পূর্ণ নিয়োগ ভারসাম্য অর্জনের প্রক্রিয়া। আমরা ইতিমধ্যেই বললাম যে প্রক্রিয়াটা কি। ক্লাসিক্যাল মডেলে অনেকটা আর্থিক নীতির উপর গুরুত্ব আরোপ করে বলেছে যে যেহেতু আর্থিক মজুরি নিম্ন দিকে নমনীয়, সেই নমনীয়তার প্রেক্ষিতে যখনই শ্রমের যোগানের থেকে চাহিদা কম থাকবে, তখন শ্রমিকরা মজুরি কমিয়ে দেবে। অর্থাৎ আর্থিক মজুরি নিম্ন দিকে নমনীয়, এই কমিয়ে দিলে আবার শ্রমিকের যে চাহিদাকারী মালিক পক্ষ, তারা শ্রমের চাহিদা বাড়িয়ে ওটার সাথে অ্যাডজাস্ট করে নেবে। অর্থাৎ শ্রমের চাহিদা এবং যোগান সমান হয়ে পূর্ণ নিয়োগ আপনা আপনি অর্জন করবে। এইরকম একটা প্রক্রিয়ার কথা ক্লাসিক্যাল মডেলে বলা হয়েছে। কিন্তু কেইনশীয় মডেলে বলছে যে না, আর্থিক মজুরি নিম্ন দিকে অনমনীয় যেতে পারবে না। সেই বিবেচনা মাথায় নিয়ে তারা রাজস্ব নীতির উপর অধিক গুরুত্ব দিয়ে সরকারি ব্যয় বাড়িয়ে অর্থনীতিতে পূর্ণ নিয়োগ ভারসাম্য অর্জনের কথা বলেছে। অর্থাৎ একটু দুই ধারার অর্থনীতিবিদদের মধ্যে প্রক্রিয়াগত ভিন্নতা আছে। ক্লাসিক্যালরা বলছে আর্থিক মজুরি নিম্ন দিকে নমনীয়, আর কেইনশীয়রা বলছে অনমনীয়। বাস্তবতার প্রেক্ষিতে আমরা দেখি যে হ্যাঁ, নিম্ন দিকে অনমনীয়, এবং সরকার যদি কার্যকর চাহিদা বাড়ানোর স্বার্থে সরকারি ব্যয় বাড়ায়, তাহলেই দেখা যায় যে হ্যাঁ,
পুনর্নিয়োগ ভারসাম্য থেকে অর্থনীতি পুনর্নিয়োগ ভারসাম্যের দিকে ধাবিত হতে যাচ্ছে। অর্থাৎ এই পয়েন্ট থেকে ক্লাসিক্যালদের তুলনায় কেইনসীয়রা অধিক বাস্তবসম্মত গ্রহণযোগ্য। 3 নম্বরে আসে আর্থিক মজুরির নমনীয়তা। ক্লাসিক্যালরা বলছে আর্থিক মজুরি নিম্ন দিকে নমনীয়, অর্থাৎ আর্থিক মজুরি মূল্যস্তর উভয়ই নিম্ন দিকে নামতে পারবে, এতে কোনো বাধা নাই। কিন্তু কেইনসীয়রা বললো যে না, আর্থিক মজুরি নিম্ন দিকে নামতে পারবে না, একটা ন্যূনতম স্তরে ফিক্সড হয়ে যাবে, তার নিচে আর নামতে পারবে না। তার কারণ কি? বাজারে আমরা অলরেডি বলছি, বাজারে ট্রেড ইউনিয়ন আছে বা শ্রমিক সমিতি আছে, তারা নিচের দিকে নামতে দেবে না। বাস্তবিক এটা কিন্তু আমাদের তৃতীয় বিশ্বের প্রেক্ষিতে আমরা খুব দেখি, এবং উন্নত বিশ্বের কর্ণধার যারা, তারা অনেক সময় ট্রেড ইউনিয়ন করার জন্য চাপ দিয়ে থাকে। হ্যাঁ, চাপ দিয়ে থাকে, তার নিজের দেশে এটা কার্যকর করে। শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের জন্য এই ট্রেড ইউনিয়ন করার বিধান আছে। তাহলে বাস্তবতার প্রেক্ষিতেও দেখা যাচ্ছে যে ক্লাসিক্যালদের তুলনায় কেইনসীয়রা এগিয়ে বিশ্লেষণের ক্ষেত্রে। চতুর্থ হলো সরকারি হস্তক্ষেপ। এখন সব দেশের অর্থনীতির প্রেক্ষিতেই সব দেশের সরকার বাজারে হস্তক্ষেপ করতেছে, তাদের ইচ্ছা মতো এটা অ্যাডজাস্টমেন্ট করতেছে। সরকারি হস্তক্ষেপ নেই এরকম কোনো অর্থনীতি পাওয়া যাবে না। এই দিক থেকে ক্লাসিক্যালদের তুলনায় কেইনসীয় ধারণা উন্নত বা সম্প্রসারণকৃত। আর্থিক নীতি ও রাজস্ব নীতি। ক্লাসিক্যালরা আর্থিক নীতির উপর গুরুত্ব আরোপ করেছে, আর কেইনসীয়রা রাজস্ব নীতির উপর অধিক গুরুত্ব আরোপ করেছে। এবং অন্যান্য অর্থনীতিবিদরা যেরকম বলছেন যে হ্যাঁ, আর্থিক নীতির তুলনায় রাজস্ব নীতির মাধ্যমে যদি অর্থনৈতিক কারেকশনটা করা হয়, অপূর্ণনিয়োগ ভারসাম্য থেকে পূর্ণনিয়োগ ভারসাম্যের কথা বলা হয়, তাহলেই এটা বেশি কার্যকর। অর্থের চাহিদা। অর্থের চাহিদা কি? আমরা জানি যে মানুষ যে পরিমাণ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে বলা হয় অর্থের চাহিদা। ক্লাসিক্যালরা দুটো প্রয়োজনের কথা বলে, একটা হলো দৈনন্দিন চাহিদা, আর একটা হলো সতর্কতামূলক চাহিদা। দৈনন্দিন চাহিদা আর একটা হলো সতর্কতামূলক চাহিদা। এখন কেইনসীয়রা এই দুইটা চাহিদার সাথে আরো একটা চাহিদা অ্যাড করে দিল, যোগ করে দিল। সেটা কি? ফটকা চাহিদা। ফটকা চাহিদা কি? ফটকা চাহিদা হলো অর্থের সুদের ন্যূনতম সুদের হারের প্রেক্ষিতে মানুষ যে পরিমাণ চাহিদা ফটকা কারবারের উদ্দেশ্যে ধরে রাখতে চায় তাকে বলা হয় অর্থের ফটকা চাহিদা। সুদের হারের সাথে এর বিপরীত সম্পর্ক। সুদের হার কমলে অর্থের ফটকা চাহিদা বাড়ে, সুদের হার বাড়লে অর্থের ফটকা চাহিদা কমে। তাহলেও দেখতে পাচ্ছি যে ক্লাসিক্যাল এবং কেইনসীয়দের মধ্যে অর্থের চাহিদার ক্ষেত্রেও সংজ্ঞার ক্ষেত্রে এক ধরনের পার্থক্য রয়ে গেছে। সঞ্চয় ও বিনিয়োগ। ক্লাসিক্যাল তত্ত্বে সঞ্চয় এবং বিনিয়োগের কথা বলা হয়েছে। সঞ্চয় এবং বিনিয়োগ নির্ভর করবে, সঞ্চয় এবং বিনিয়োগ নির্ভর করবে উভয়ই সুদের হারের উপর। কিন্তু ক্লাসিক্যাল তত্ত্বে, কেইনসীয় তত্ত্বে সঞ্চয় নির্ভর করবে আয়ের উপরে এবং বিনিয়োগ নির্ভর করবে সুদের হার সহ মূলধনের প্রান্তিক দক্ষতার উপর। এই দিক থেকেও কেইনসীয় মডেল ক্লাসিক্যাল মডেলের তুলনায় আধুনিক বাস্তবসম্মত বা উন্নত বলা যায়, কারণ বিনিয়োগ শুধুমাত্র সুদের হারের উপর নির্ভর করে না, মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতার উপরও নির্ভর করে, সঞ্চয় আয়ের উপর নির্ভর করে। অষ্টম বা শেষ পয়েন্ট হচ্ছে তারল্যফাদ। তারল্যফাদ কি? ইতিমধ্যে আমরা আলোচনা করেছি যে তারল্যফাদ হচ্ছে অর্থবাজারে ন্যূনতম সুদের হারে মানুষ অর্থের যে অসীম চাহিদা করে থাকে তাকে বলা হয় তারল্যফাদ। ঠিক আছে? এই ধারণা কেইনসীয়দের পূর্ববর্তী অর্থনীতিবিদদের মধ্যে ছিল না। ক্লাসিক্যাল বা অন্যান্য জনরা তারল্যফাদের অস্তিত্বের কথা কখনো বলেনি। কেইনসই প্রথম তারল্যফাদ নিয়ে আসলো, এবং বাস্তবতার প্রেক্ষিতে দেখা যায় যে আমরা কি দেখি যে সুদের হার কি একদম শূন্য হতে পারে? না, সুদের হার শূন্য হতে পারে না। কখনোই কোনো দেশে
সুদের হার শূন্য হয় না, হতে পারে না। তার কারণ কি? ওই যে তারল্য হার, যে সুদের হার শূন্য হওয়ার পূর্বেই মানুষজন অর্থের চাহিদা অনেক ব্যাপক করে থাকে। অর্থ আর কেউ ব্যাংকে রাখতে চায় না, ডিপোজিট করতে চায় না। ব্যাংকের যে ঋণের উৎস, সেই ডিপোজিট, সেটাও আর ব্যাংকে থাকে না, হয় না। এই জন্য বাজারে তারল্য খাতের অস্তিত্ব থাকে। এটাও একটু বাস্তবসম্মত কথাই। তো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পয়েন্টেই আমরা ধরে ধরে বলতে পারি যে প্রত্যেকটা জায়গায় ক্লাসিক্যালদের তুলনায় কেইনসীয়রা অধিক বাস্তবসম্মত, অধিক গ্রহণযোগ্য, অধিক উন্নত মতবাদ নিয়ে তারা আলোচনা করেছেন। এই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে ক্লাসিক্যালদের তুলনায় কেইনসীয় মডেল আধুনিক, যুগোপযোগী, উন্নত। তো ভালোভাবেই তোমরা বুঝতে পেরেছ, রপ্ত করেছ আশা করি। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। প্রথম অংশে আমরা আলোচনা করলাম কেইনসীয় আয়নিক তত্ত্বের বৈশিষ্ট্য, এবং দ্বিতীয় অংশে আমরা আলোচনা করলাম ক্লাসিক্যাল ও কেইনসীয় মডেলের তুলনাপূর্বক এই সিদ্ধান্তে পৌঁছালাম যে ক্লাসিক্যাল আয়নিক তত্ত্বের তুলনায় কেইনসীয় আয়নিক তত্ত্ব অধিক যুগোপযোগী, বাস্তবসম্মত, উন্নত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।